আমার ননদ আমার শাশুড়ি আর আমার স্বামীর সামনে আমার গায়ে হাত তোলে। আমার স্বামী চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো প্রতিবাদ করে না। আমার ননদের বয়স 36 বছর হয়ে গিয়েছিল, কিন্তু এখনো তার বিয়ে হয়নি। আমার শাশুড়ি মা এই নিয়ে খুব চিন্তা করতেন। একদিন শাশুড়ি মা আমার ননদের বিয়ে দিয়ে দেন, আর আমাকে বলেন যে আমি যদি কোনোদিন তার শ্বশুরবাড়িতে যাই তাহলে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। আমার কি দায় পড়েছে যে আমি তার শ্বশুরবাড়িতে যাব? আমি আমার শাশুড়ি মাকে বলে দিই আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। একদিন আমার শাশুড়ি মা তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিলেন, আমিও সেখানে চলে আসি। হঠাৎ আমি আমার ননদের স্বামীর মুখটা দেখতে পাই। তাকে দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে তো আমারই। আমার বিয়ের প্রথম দিন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে আমার শাশুড়ির সাথে সাথে আমার ননদকেও খুশি রাখতে হবে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। আমার শাশুড়ি মাও নরম মনের মানুষ ছিলেন। আসল সমস্যাটা ছিল আমার ননদ। তার বয়স 36 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তার এখনো বিয়ে হয়নি। এই কারণে তার মেজাজ সবসময় বিগড়ে থাকতো। আমার স্বামী তাকে খুব ভয় পেত, তাকে কখনো কিছু বলতো না। একদিন সে সব সীমা পার করে যায়। কার্তিক আমার জন্য লাল রঙের চুড়ি কিনে এনেছিল। আমি খুশি হয়ে সেটা সবসময় পরে ঘুরতাম। যখন আমি কাজ করতাম তখন চুরির শব্দ গোটা বাড়িতে ছড়িয়ে পড়তো। চুরির আওয়াজ শুনে আমার ননদ রেগে মেগে ঘর থেকে বেরিয়ে আসে। এসে আমাকে বলে, তুমি এই চুড়িগুলো আমাকে দেখানোর জন্য পরেছো, তাই না? তোমার 18 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, আর আমি 36 বছর বয়স অবধি আমার মা বাবার ঘরে বসে আছি, তাই তোমার খুব অহংকার, তাই না? আমার ননদ মিতালির এমন রূপ দেখে আমি ভয় পেয়ে যাই। আমি বলি, আপু, আপনি যেমনটা ভাবছেন তেমনটা কিন্তু একেবারেই নয়। কার্তিক আমাকে এই চুড়িগুলো কিনে এনে দিয়েছে। আমি আপনাকে দেখানোর জন্য নয়, বরং আমার স্বামীকে দেখানোর জন্যই এই চুড়িগুলো পরেছি। মিতালি দিদি জোরে জোরে কাঁদতে শুরু করে। তার কান্নার আওয়াজ শুনে কার্তিক আর আমার শাশুড়ি মা তাদের ঘর থেকে বেরিয়ে আসে। মা দিদিকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, কি হলো মা, তুই কাঁদছিস কেন? দিদি বলে, মাও আমাকে নিয়ে ব্যঙ্গ করেছে। ও বলেছে যে এই চুড়িগুলি আমাকে আমার বর ভালোবেসে কিনে এনে দিয়েছে। তুমি তো নিজের বাড়িতে বসে বসে বুড়ি হয়ে গেলে, তুমি কি করে বুঝবে যে স্বামীর ভালোবাসা কি হয়? মিতালি দিদির কথা শুনে আমি একদম হতবাক হয়ে যাই। আমি নিজের সাফাই দেওয়ার জন্য বলি, না মা, আমি এরকম কিছু বলিনি, ও মিথ্যা কথা বলেছে। মিতালি দিদি উঠে এসে আমার গালে একটা সপাটে চড় মারে আর বলে, তোমার সাহস কি করে হয় আমাকে মিথ্যেবাদী বলার? আমার স্বামী চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। সে আমার হয়ে একটা কথাও বলে না। আমার বয়স কম ছিল, আমি সংসারের জটিলতা বুঝতাম না। আমার স্বামীর ভালোবাসার উপরে আমার প্রচুর অহংকার ছিল, কিন্তু আজ সেই অহংকার ভেঙে একদম চুরমার হয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে আমার ঘরে চলে গেলাম। আমার ইচ্ছা করছিল সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে। শেষমেশ আমি আমার মনের কথাই শুনলাম। এই বয়সে মেয়েরা নিজেদের মনের কথাই বেশি শোনে। আমি আমার জিনিসপত্র প্যাক করতে শুরু করি। আমি আশা করছিলাম যে কার্তিক আমার ঘরে এসে ঢুকে আমার ননদকে আমার সামনে দাঁড় করিয়ে বলবে ওর কাছে এক্ষুনি ক্ষমা চাও, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কার্তিক একবারও ঘরে আসে না। আমি ব্যাগপত্র গুছিয়ে যখন বাইরে আসি তখন দেখি আমার শাশুড়ি মা, আমার ননদ আর আমার স্বামী তিনজনে মিলে কিছু একটা ডিসকাস করছে। আমার হাতে ব্যাগ দেখে আমার স্বামী ঘাবড়ে যায়। সে আমাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? আমি বলি, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যে বাড়িতে আমার সম্মান নেই সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে চাই না। আমার স্বামী বলে, তুমি শান্ত হও, আমরা সবাই মিলে বসে আলোচনা করে এই ব্যাপারটা সমাধান করতে পারি। আমি বলি, আমি কিছু আলোচনা করতে চাই না, আমি বাড়িতে তখনই ফিরবো যখন তোমার দিদি আমার কাছে ক্ষমা চাইবে। আমার কথা শুনে আমার শাশুড়ি মা উঠে দাঁড়িয়ে বলে, তুমি কোন জগতে বাস করছো বৌমা? আমার মেয়ে কখনো তোমার কাছে ক্ষমা চাইবে না। কার্তিক, তুই ওকে আটকাস না, ওকে যেতে দে, ওর যেখানে ইচ্ছা ও চলে যাক। আমি আমার শাশুড়ি মায়ের এরকম ব্যবহার আশা করিনি। আমি ভেবেছিলাম উনি আমার হয়ে কথা বলবেন। মায়ের কথা শুনে কার্তিক চুপ হয়ে যায়, সে আর কিছু বলে না। সব মেয়েরই স্বপ্ন থাকে তার স্বামীর ভালোবাসা পাওয়ার। তাদের স্বপ্ন থাকে তাদের স্বামী তাকে এতটাই ভালোবাসবে যে কেউ তাদের দিকে আঙ্গুল তুললে তাদের আঙ্গুল ভেঙে দেবে। আজ আমার সেই স্বপ্ন ভেঙে গেছে। আমি বুঝতে পারি যে এই বাড়িতে আমার সাথে আবার এরকমটা হতে পারে, আর কার্তিক সেটা আটকাবে না। আমি কার্তিকের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। তারপর আমি আমার ব্যাগ উঠিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। বেরিয়ে আমি একটা ট্যাক্সি ডাকলাম আর আমার বাপের বাড়িতে চলে গেলাম। আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি একই শহরে ছিল, তাই আমার বাপের বাড়ি পৌঁছাতে কোনো অসুবিধা হয় না। আমি আমার বাড়িতে পৌঁছে বেল বাজাই। দরজাটা আমার ভাই খোলে। আমাকে দেখে সে একদম অবাক হয়ে যায়। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। সে বলে, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? আমি বলি, দাদা, আমার ননদ আমাকে চড় মেরেছে। এই কথা শুনে দাদা খুব রেগে যায় আর বলে,
কার এত বড় সাহস যে আমার বোনকে চড় মারে? তখন আমার মা ঘর থেকে বেরিয়ে আসে, এসে আমাকে ভেতরে নিয়ে যায়। তারপর আমি মাকে সব কথা বলি। আমার দাদা জিজ্ঞাসা করে, তোর ননদ যখন তোকে মারলো তখন কার্তিক সেখানে ছিল না? আমি বলি হ্যাঁ, ও সেখানেই ছিল, কিন্তু ওর দিদিকে আটকায়নি। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম তখন কার্তিক আমাকে আটকানোর চেষ্টা তো করেছিল, কিন্তু যেই ওর মা বারণ করলো তখনই ও আর আমাকে আটকালো না। মা আমাকে শান্ত করে আর বলে, তুই কাঁদিস না জিয়া, দেখবি সব ঠিক হয়ে যাবে, তোর বাবাকে আসতে দে, আমি তাকে সব কথা খুলে বলবো। মা আমার বোন রিয়াকে বলে আমাকে ঘরে নিয়ে যেতে। রিয়া আমার থেকে 4 বছরের ছোট, সে আমার আর কার্তিকের ভালোবাসার সাক্ষী ছিল। রিয়া আমার সাথে বিছানায় এসে বসে আর বলে, দিদি, যতদিন তোমার ননদ তোমার বাড়িতে থাকবে ততদিন তুমি শান্তিতে থাকতে পারবে না। তুমি বরং কটা দিন অপেক্ষা করো, যখন তোমার ননদের বিয়ে হয়ে যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। রিয়া অনেকক্ষণ ধরে বসে আমার সাথে গল্প করে। তারপর আমার যখন আরাম করার সময় হয় তখন সে ঘর থেকে চলে যায়। আমি শুয়ে শুয়ে তার কথা মনে করতে থাকি। আমার আর কার্তিকের 5 বছরের প্রেম ছিল। আমরা একসাথে স্কুলে পড়তাম। ও ক্লাস 10-এ পড়তো আর আমি 7-এ পড়তাম। আমাদের সেই ছোটবেলার প্রেম। ক্লাস 10 পাশ করার পর কার্তিক কলেজে চলে যায় আর আমি সেই স্কুলেই পড়ে থাকি। কিন্তু আমরা ফোনে কথা বলতাম। পড়াশোনা শেষ হওয়ার পর কার্তিক একটা চাকরি পায়। আমার আর বেশি পড়ার ইচ্ছা ছিল না, তাই আমি কলেজে যাইনি। বাবার আমার বিয়ে দেওয়ার খুব তাড়া ছিল, তাই আমি কার্তিককে ফোন করে বলি যে বাবা আমার বিয়ে দিতে চায় আর আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। কার্তিক বলে, আমিও তোমাকে ভালোবাসি জিয়া, আমি তোমাকেই বিয়ে করতে চাই, কিন্তু যতদিন না আমার দিদির বিয়ে হচ্ছে ততদিন আমি বিয়ে করতে পারবো না। তাই আমার দিদির বিয়ে হওয়া অবধি তোমাকে অপেক্ষা করতে হবে। এইভাবে 2 বছর কেটে গেল। আমার ভাগ্য ভালো যে এর মধ্যে বাবার আমার জন্য কোনো ছেলের পছন্দ হয়নি। 2 বছর পেরিয়ে গেল, কিন্তু এখনো মিতালি দিদির বিয়ে হলো না। তারপর একদিন বাবার আমার জন্য একটা ছেলে পছন্দ হয়ে যায় আর বাবা তার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। আমি এই নিয়ে খুব কান্নাকাটি করেছিলাম, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলাম। আমি সারাদিন ঘরে বসে থাকতাম। কার্তিকও খুব চিন্তায় পড়ে গেছিল, কিন্তু ওর কিছু করার ছিল না। আমার মা আমার অবস্থা দেখে একদিন জিজ্ঞাসা করে, জিয়া, তুই নিজের উপরে এমন অত্যাচার কেন করিস? তোর মনের ভেতর কি চলছে তুই আমাকে বল। আমিও নিজের মনের কথা চেপে রাখতে পারলাম না। আমি মাকে বলে দিলাম যে আমি অন্য কাউকে ভালোবাসি আর আমি বিয়ে করতে পারবো না। আমার ভালোবাসা মানুষের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি মরে যাব। মা বলে, তুই এই কথা আগে কেন আমাদের বলিসনি? রাগের মাথায় কোনো ভুল কাজ করে বসিস না। মা বাবার সাথে কথা বলে বাবাকে রাজি করিয়ে ফেলে। আমি যে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে চলেছি এটা আমরা সবাই দাদার থেকে লুকিয়ে যাই। আমার দাদা রিতম আমার থেকে বড় ছিল আর সে খুব রাগী ছিল। আমার মা বাবা কার্তিকের ব্যাপারে খোঁজ খবর নেয় আর খোঁজ খবর নিয়ে জানতে পারে যে ছেলেটা ভালো। বাবা বলে, আমাদের তো কার্তিককে ভালোই লেগেছে, কিন্তু একটা বিষয় আমাকে ভাবাচ্ছে। তো ননদের বিয়ের বয়স পেরিয়ে গেছে, কিন্তু এখনো তার বিয়ে হয়নি, তাই সে তোকে জ্বালাতন করতে পারে, তার থেকে একটু সাবধানে থাকিস। তুই আমাদের খুব আদরের মেয়ে, আমরা তোর সাথে কখনো উঁচু গলায় কথা বলিনি। তুই পারবি তো শ্বশুরবাড়িতে গিয়ে তোর ননদকে সামলাতে? আমার ভয় হচ্ছে তুই এই বাড়িতে সুখী হবি তো? কিন্তু তখন এই কার্তিকের প্রেমে আমি পাগল ছিলাম। আমি বলি, বাবা, আমি কার্তিককে বিয়ে করতে চাই। সুখ আর দুঃখ দুটোই তো জীবনের অংশ। আমার ননদ যদি আমাকে দুঃখ দেয় তাহলে আমাকে আনন্দ দেওয়ার জন্য তো কার্তিক আছে। এসব কথা মনে করে আমার চোখে জল চলে আসে। কার্তিক আমাকে নিরাশ করেছে। ও যদি আজ আমার সাইড নিত তাহলে আমাকে বিয়ে 3 মাস পরে এভাবে আমার বাপের বাড়ি চলে আসতে হতো না। বাবা যখন বাড়ি ফেরে তখন মা বাবাকে সব কথা বলে। সব শুনে বাবার খুব রাগ হয়। বাবা বলে, আমি আমার মেয়েকে আর শ্বশুরবাড়ি পাঠাবো না। আমরা কি এই জন্য তাকে শ্বশুরবাড়ি পাঠিয়েছি যাতে সেসব অত্যাচার মুখ বুজে সহ্য করে? মেয়ে হওয়া মানে কি সব সহ্য করতে হবে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু ননদের কি অধিকার আছে ওর উপরে হাত তোলার? জিয়া, তুই যতদিন ইচ্ছা এখানে থাক, আমি তোকে ফিরে যেতে বলবো না। মা বাবা ভেবেছিল যে পরের দিনই কার্তিক আমাকে বাড়ি ফিরিয়ে নিতে আসবে। আমিও মনে মনে আশা করেছিলাম যে কার্তিক আমাকে ফিরিয়ে নিয়ে যেতে নিশ্চয়ই আসবে, কিন্তু আমাকে নিতে আসা তো দূরের কথা, সে আমাকে একটা মেসেজও করে না। আমি 1 সপ্তাহ ধরে আমার বাপের বাড়িতে বসে আছি। আমার কার্তিকের কথা খুব মনে পড়ছিল। এখন আমার রাগটা পড়ে গেছিল। আমার ইচ্ছা করছিল আমার বরের কাছে আমি ফিরে যাই। আমি কার্তিকের জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদতাম। একদিন আমার মা আমাকে কাঁদতে দেখে ফেলে। মা বলে যে, আমি জানি তুই কার্তিকের প্রেমে পাগল, কিন্তু একটা কথা কি, কান খুলে শুনে রাখ, তুই নিজে থেকে ওই বাড়িতে ফেরত যাবি না। যতক্ষণ না কার্তিক তোকে নিতে আসছে ততক্ষণ তুই যাবি না। কার্তিককে এখানে এসে তোর কাছে ক্ষমা চাইতে হবে, তবেই আমি তোকে ওর সাথে যেতে দেব। তার আগে অবধি আমি চাই না তুই ওকে নিজে থেকে কোনো ফোন বা মেসেজ করিস। আমি মায়ের আদেশ মানতে বাধ্য হই, কিন্তু কার্তিকের জন্য আমার খুব মন খারাপ করে। এখন তো আমার ভয় হতে থাকে যে আমার শাশুড়ি মা জোর করে কার্তিকে আবার বিয়ে না দিয়ে দেয়। এসব কথা ভাবতে ভাবতে একদিন রাতে আমার ঘুম হয় না। রাত 2টো বেজে যায় আর তখনও আমি জেগে থাকি। আমিও নিজেকে ধরে রাখতে পারি না। আমি কার্তিককে ফোন করে বসি আর তার পরের ঘন্টায় কার্তিক আমার ফোনটা তোলে।
ফোনের ওপারে কার্তিকের গলা শুনে আমি কাঁদতে শুরু করি আর বলি, কার্তিক, তোমার কি একবার আমার কথা মনে পড়ে না? কার্তিক বলে, ধুর পাগলি, আমার রোজ তোমার কথা মনে পড়ে। এখনই আমি তোমার ছবি নিয়ে বসেছিলাম। আমি বলি, তাহলে তুমি আমাকে নিতে কেন আসোনি? কার্তিক বলে, তোমাকে নিতে এলে তুমি আমাকে ফেরত পাঠিয়ে দিবে না তো? আমি বলি, তুমি আগে এসে তো দেখো। ঠিক আছে, তাহলে কাল সকালে আমি তোমাকে নিতে আসবো, তুমি তৈরি থেকো। পরের দিন সকালে আমি খুব খুশি মেজাজে ছিলাম। আমি স্নান টান করে নতুন কাপড় পরে হালকা মেকআপ পরে তৈরি ছিলাম। আমার মা আর বোন আমার দিকে সন্দেহের দিকে তাকাচ্ছিল। তারা আমাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার জিয়া, আজ তোকে খুব খুশি দেখাচ্ছে? আমি বলি, আজ আমার মনটা খুব ভালো আছে, জানি না কেন আমার মনে হচ্ছে আজ ভালো কিছু হতে চলেছে। দুপুর 2টো বাজতেই কার্তিক আর তার মা আমার দিদির সাথে আমার বাড়িতে এসে হাজির হয়। আমার মা তাদেরকে অনেক কথা শোনায়। মা বাবাকে ফোন করে ডেকে পাঠায়। আমাকে শ্বশুরবাড়িতে পাঠাবে কিনা সেই সিদ্ধান্তটা বাবাই নেবে। আমার ননদ মিতালি আমার কাছে হাত জোর করে ক্ষমা চায়। এতে আমার সম্মান আরো বেড়ে যায়। বাবা আমাকে একটা শর্তে বাড়ি যেতে দেয়, যে এরকমটা যেন আর কখনো না হয়। আমি বাড়ি ফেরার পর থেকেই আমার শাশুড়ি মা আমার সাথে খুব ভালো ব্যবহার করে, আমাকে বাড়ির কোনো কাজ করতে দেয় না। আমার ননদও সারাদিন আমার পেছন পেছন ঘুরতো আর আমার সাথে খুব মিষ্টি করে কথা বলতো। আমার মনে হলো যে হয়তো তারা বদলে গেছে, তারা এসব কার্তিকের জন্যই সম্ভব হয়েছে। কার্তিক হয়তো ওদেরকে বলেছে যে আমার স্ত্রীর সাথে সবাই ভালো ব্যবহার করবে। একদিন আমি সবজি কাটছিলাম, তখন আমার শাশুড়ি মা আমার পাশে এসে বসেন আর বলেন, জিয়া, তোমার দাদার বয়স কত হবে? আমি বলি, আমার দাদার বয়স 25 বছর। আমার মা বলে যে দাদার জন্য একটা কম বয়সী সুন্দর মেয়ে নিয়ে আসবে। আমার কথা শুনে শাশুড়ি মায়ের মুখ একদম ভার হয়ে যায়। উনি বলেন, কে জানে, সব সময় সবাই যেটা চায় সেটা কি আর পায়? এটাই কেন চায় যে স্ত্রীর বয়স স্বামী থেকে কম হবে? সবার এটাই চাওয়া হয়। স্ত্রীর বয়স যদি স্বামী থেকে বেশি হয় তাহলে সম্পর্কটা তো আরো বেশি মজবুত হয়। আমি চুপচাপ মায়ের কথা শুনছিলাম। আমার দিকে চোখ রেখে উনি বলেন, বৌমা, যদি মিতালি আর রিতমের বিয়ে হয় তাহলে তোমার আর কার্তিকের সম্পর্কটা আরো বেশি সুন্দর হয়ে উঠবে। আমি অবাক হয়ে বলি, এ আপনি কি বলছেন মা? মিতালি দিদি অনেক বড়, ওকে তো আমার ভাইয়ের সাথে একদম মানাবে না। তাকে আমার ভাইয়ের মা মনে হবে, লোকে তো হাসাহাসি করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। আমি ঢাকা থেকে বলছি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, কারণ আপনাদের এই ছোট ছোট কমেন্টসগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। শুধু চুপচাপ যদি ভিডিওটা দেখে যান তাহলে তো আমি বুঝতে পারবো না আপনি কোথা থেকে বসে বসে আমার ভিডিওটা দেখতে পারছেন, তাই না? আর আপনি নিজের যত্ন নিচ্ছেন কিনা সেই দিকেও খেয়াল রাখবেন। অবশ্যই নিজের যত্ন নেবেন, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, আর দিনে অন্তত একবার চুলটা আঁচড়ানোর চেষ্টা করবেন, কারণ সবাই যে যার মতো ব্যস্ত থাকবে, দিন শেষে কিন্তু শুধু আপনিই আপনার জন্য পড়ে থাকবেন। আর ভিডিওটির পরবর্তী পার্ট যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে চাইলে কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া আছে, আপনি চাইলে ইউটিউবে ঢুকে আমাকে দেখতে পারেন। ধন্যবাদ, কেমন ভালো থাকবেন।